লেখক চণ্ডীচরণ দাশের ভাগের মা। ও বৌমা, বৌমা, একটু চা করে দাও না, খাই। বৃদ্ধা শাশুড়ির কথা বৌমার কানে ঢুকলো কিনা বোঝা গেল না, কিন্তু কোনো প্রত্যুত্তর শোনা গেল না। খানিকক্ষণ ঝিমিয়ে বিছানায় বসে থাকার পর হঠাৎ কারো পায়ের শব্দ শুনে বৃদ্ধা চোখ দুটো খুলে বলে উঠলেন, ও বৌমা, একটু চা মুড়ি দিয়ে যাও না, বড্ড খিদে পেয়েছে। বৌমা অমনি কর্কশ স্বরে উত্তর দিল, কাজ নেই, কম্ম নেই, সবসময় এত খাই খাই কিসের শুনি? একটু তর সইছে না তোমার? বৃদ্ধা কাতর স্বরে বোঝাবার চেষ্টা করলেন, অনেক বেলা হয়ে গেল, ভাবলাম বোধহয় ভুলে গিয়েছ, তাই বলছিলাম বৌমা। অনেক বেলা হলো তো কি করব? সংসারের সব কাজ ফেলে খালি তোমার খিদমতগিরি করলে চলবে? বৌমা ঝাঁঝিয়ে উঠল। তারপর রান্নাঘরে গিয়ে চা গরম করে এনে সাথে বাটিতে দুটো মুড়ি দিয়ে ঢপাং করে বৃদ্ধার সামনে রেখে দিয়ে, নাও খাও বলে আপন মনে গজগজ করতে লাগলো। আর একজন তো মাকে ছোট ভাইয়ের ঘাড়ে ফেলে দিয়ে দিব্যি শহরে গিয়ে বসে আছে। মাটা মরল কি বাঁচলো একটা খবর নেওয়ারও প্রয়োজন মনে করে না। যত দায় পড়েছে আমাদের। সত্তর্ধ বৃদ্ধার দুই ছেলে, বড়জন অনিল শহরে চাকরি করে, পছন্দ মতো বিয়ে করে সেখানে ঘরবাড়ি করেছে, বউ মেয়ে নিয়ে থাকে। ছোট ছেলে সুনীল চাকরি বাকরি পায়নি, গ্রামেই বাজারে একটি মোবাইল আর মণিহারি জিনিসের দোকান দিয়েছে। গ্রামের ঘরবাড়ি আর যা জমি জায়গা আছে সব তারই হেফাজতে। জমির ফসল আর দোকানের আয়ে দুটো ছেলেকে নিয়ে তার 5 জনের সংসার মোটামুটি ভালোভাবেই চলে যায়। বাবা থাকাকালীন আগে বড় ছেলে মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসতো, কিছু কিছু পয়সা কড়িও দিত, কিন্তু বছর 8 আগে বাবা মারা যাবার পর তার আশা ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছে। টাকা পয়সাও আর দেয় না। ছোট ভাই মাকে তার কাছে শহরে নিয়ে যাবার কথা বলতে সে বলে, বাবার সব সম্পত্তি ভোগ করবি তুই, আর মায়ের দায়িত্ব নিতে হবে আমাকে। সেটি হচ্ছে না বলে সেই যে কলকাতা চলে গিয়েছিল আর এমুখও হয়নি। এদিকে ছোট বউ উঠতে বসতে খোঁটা দেয়, বলে, একজন তো মাকে আমাদের ঘাড়ে ফেলে দিয়ে চলে গেল, তার কোনো দায় নেই, এখন যত দায় পড়েছে আমাদের। বাপ কি এমন রাজার ধন রেখে গেছে? নে না, তোর ভাগ নিয়ে যা, আর মাকেও নিয়ে যা। একটু পা ছড়িয়ে বসার উপায় নেই, সারা জীবন এই বুড়িটার বোঝা বইতে হবে। ছেলেও তথৈবচ মাঝে মাঝে মায়ের উপর ঝাল ঝেড়ে বলে, আমার কাছে তো অনেক হলো, এবার তোমার বড় ছেলের কাছে কিছুদিন দিয়ে আসি চলো। মা কেঁদে কেঁদে বলে, আমাকে আর তোরা তাঁতির ডুঙির মতো এদিক ওদিক ঠেলিস নি বাবা, যে কটা দিন বেঁচে আছি এখানেই একটু শান্তিতে থাকতে দে। একদিন বৃদ্ধা সকালবেলা চা মুড়ি খাওয়ার পর বিছানা থেকে নামিয়ে রাখতে গিয়ে কাপ প্লেটগুলো হাত ফসকে মাটিতে পড়ে গেল। ঝনাত শব্দ কানে আসতেই ছোট বউ রান্নাঘর থেকে ছুটে এসে দেখল কাপ প্লেট দুটো ভেঙে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর শাশুড়ি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মেজাজ গেল গরম হয়ে, কোমরে কাপড় গুজে ভাঙা কাপের টুকরোগুলো তুলতে তুলতে চেঁচিয়ে উঠল, দিলে তো সব ভেঙে! 1 পয়সা ইনকাম নেই, বসে বসে মুফতের ভাত সাঁটাচ্ছে আর জিনিস ক্ষতি করছে। আর কতদিন যে এনাকে বইতে হবে কে জানে। সেদিন বিকেলবেলা বেড়াদের গোপালের ঠাকুমা, কোথা গো দিদি, কি করছো? বলতে বলতে নাতির হাত ধরে সুনীলদের ঘরে ঢুকলো। সুনীলের মা শুয়েছিলেন। চেনা ডাক শুনে আস্তে আস্তে বেরিয়ে এসে, এই যে দিদি, এসো বলে মাদুর পেতে বসতে দিলেন।
দুই সমবয়সী বৃদ্ধা প্রতিবেশী বসে বসে শরীর স্বাস্থ্য সুখ দুঃখের গল্প করতে লাগলেন। হঠাৎ সুনীলের মায়ের কাপড়ের দিকে চেয়ে গোপালের মা বলে উঠল, কি গো, তোমার কাপড়টা যে ছিঁড়ে গেছে, ছেলে একটা কাপড়ও কিনে দেয়নি? সুনীলের মা কাপড়টা টেনে আড়াল করে উত্তর দিল, না না, কাজের ঝামেলায় সময় পাইনি, এনে দেবে এবার। তারপর আরও খানিকক্ষণ গল্পগুজব করে গোপালের ঠাকুমা ঘরে ফিরে গেল। ছোট বউ ঘরে কাজ করতে করতে দুই বৃদ্ধার সব কথা শুনছিল। গোপালের ঠাকুমা চলে যেতেই শাশুড়ির কাছে এসে চেঁচিয়ে উঠল, লোকের কাছে ছেলের নিন্দা করতে তোমার একটুও লজ্জা হলো না? আমরা তোমার কাপড় চোপড় কিনে দিই না তো কে দেয়? তোমার বড় ছেলে না পাড়ার লোকে? বৃদ্ধা মৃদু প্রতিবাদের সুরে বললেন, আমি কোথায় ছেলে নিন্দা করলাম বৌমা? সে জিজ্ঞেস করতে তো খালি বললাম সময় পাইনি, পরে এনে দেবে। থাক থাক, আর সাধু সাজতে হবে না, তোমার স্বভাব আমার জানা আছে। বলে বৌমা নিজের কাজে চলে গেল। রাতে স্বামী ঘরে ফিরতে না ফিরতে ছোট বউ তার কাছে শাশুড়ির নামে ফুলিয়ে ফাঁপিয়ে সব বলল। আর ছেলেও যথারীতি উত্তেজিত হয়ে মাকে গিয়ে নানা রকম অকথা কুকথা শোনালো। মনের দুঃখে মা একলা বিছানায় বসে বসে কাঁদতে লাগলেন। মনে মনে পরলোকগত স্বামীর উদ্দেশ্যে বলতে লাগলেন, কেন তুমি আমাকে তোমার সাথে নিয়ে গেলে না? কেন আমাকে ভাগের মা করে রেখে গেলে? সে রাত্রে আর তার ভাত খাওয়ার রুচি হলো না, আর ছেলে বৌমাও বেশি সাধাসাধি করল না। সুনীলের দুটো ছেলে অশোক আর গৌতম, তারা পাশের ঘরে পড়ছিল। বাবার চেঁচামেচি শুনে উঠে এসে দরজার কপাটের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। ছোট বউ দেখতে পেয়ে ধমকে উঠল, পড়তে পড়তে এখানে উঠে এসে কি দেখছিস? যা পড়গে যা। দুজনেই চুপচাপ পড়ার ঘরে গিয়ে আবার বই খুলে বসল, কিন্তু পড়ায় মন বসল না। গৌতম আস্তে আস্তে অশোককে জিজ্ঞেস করল, দাদা, বাবা ঠাকুমাকে বকছে কেন? অশোক বই খুলতে খুলতে বলল, ঠাকুমা নাকি গোপালের ঠাকুমাকে বাবার নামে খারাপ কথা বলেছে তাই। গৌতম অবাক হয়ে বলল, ঠাকুমা তো বাবার মা হয়, মাকে কি ওরকম করে বকে নাকি? আমাদের মাও তো পাড়ার লোকদের কাছে তোর নামে আমার নামে কত খারাপ কথা বলে, আমরাও এবার থেকে মাকে বকবো। অশোক অমনি ভাইয়ের কানটা ধরে টেনে বলল, খুব পাকা হয়েছিস না? জানিস না আমরা ছোট, ছোটরা আবার বড়দেরকে বকতে পারে নাকি? তুই একটা বুদ্ধু। গৌতম কানে হাত বুলাতে বুলাতে দাদার মুখের দিকে চেয়ে রইল। সে কি ভুল বলেছে মাথায় ঢুকল না। অশোক ক্লাস 4-এ পড়ে আর গৌতম 2-তে। দুজনেই ঠাকুমাকে খুব ভালোবাসে। স্কুল থেকে এসেই ঠাকুমার কাছে দৌড়ে যায়, বসে বসে স্কুলের গল্প করে, রাতেও ঠাকুমার কাছে শোয়ে, শুয়ে শুয়ে নানা রকম গল্প শোনে। ঠাকুমার পা টিপে দেয়, শরীর খারাপ হলে মাথায় হাত বুলিয়ে দেয়, ধরে ধরে বিছানা থেকে নামিয়ে দেয়। ঠাকুমাও নাতি অন্ত প্রাণ, এদেরকে ছেড়ে বড় ছেলের কাছে বা অন্য কোথাও যাওয়ার কথা কল্পনাও করতে পারে না। তাই ছেলে বৌমার সব নির্যাতন মুখ বুজে সয়ে যায়, ভাবে এদের কোলে মাথা রেখে এই স্বামীর ভিটেতেই মরবে, আর কোথাও যাবে না। সেদিন রাত্রে খেয়ে দেয়ে দুই ভাই ঠাকুমার কাছে শুতে গিয়ে দেখে ঠাকুমা বসে বসে কাঁদছে। অশোক বিছানায় উঠে ঠাকুমার চোখ মুছিয়ে দিয়ে বলে, কেঁদো না ঠাকুমা, যাও খেয়ে নাও। না দাদু ভাই, খিদে নেই, আজ আর কিছু খাবো না। আয় তোরা শুয়ে পড়, আমি বিছানা করে দিই। বলে ঠাকুমা মশারি টাঙাবার জন্য উঠতে গেলেন। অশোক ঠাকুমার হাত থেকে মশারিটা ছাড়িয়ে নিয়ে বলল, তুমি বসো, আমি টাঙাচ্ছি। গৌতম ঠাকুমার কোলে বসে গলা জড়িয়ে ধরে বলল, বাবাটা খুব দুষ্টু না ঠাকুমা, খালি তোমায় বকে? না দাদু ভাই, বাবার নামে এরকম কথা বলতে নেই। বলে ঠাকুমা
তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। হঠাৎ কিছু মনে পড়তে গৌতম বলে উঠল, চলো ঠাকুমা, আমরা সেই রাজপুত্রের মতো পক্ষীরাজে চড়ে অনেক দূরে চলে যাই, তাহলে আর কেউ তোমাকে বকতে পারবে না। এত কষ্টের মাঝেও নাতির কথায় ঠাকুমার হাসি পেল, বুকটা ভরে গেল। আদরে মুখ ভরিয়ে দিয়ে বললেন, ঠিক আছে দাদু, আর একটু বড় হও, তারপর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়ব। ছেলে বৌমার দুর্ব্যবহার বা পেটের খিদের কথা আর তার মনে ছিল না। পরের দিন সকালে ঘুম ভাঙতে অশোক দেখে ঠাকুমারও ঘুম ভেঙে গেছে, শুয়ে শুয়ে চেয়ে আছে। কি যেন মনে পড়তেই ধড়ফড় করে উঠে বসে বিছানা থেকে নামলো। গৌতমও উঠে পড়েছিল। দাদাকে যেতে দেখে সেও তার পিছন পিছন চলল। বাইরে এসে চুপি চুপি রান্নাঘরে গিয়ে অশোক দেখল মা নেই। একটা গ্লাসে জল গড়িয়ে ভাইকে দিয়ে বলল, এটা ধর, আমি টিন থেকে একটু মুড়ি বের করছি। কেন, মুড়ি কি হবে, খাবি? গৌতমের প্রশ্নে অশোক বলল, বোকা, জানিস না কাল থেকে ঠাকুমা কিছু খায়নি, ঠাকুমার জন্য নিয়ে যাচ্ছি। বলে মুড়ির টিন খুঁজতে গিয়ে দেখলো সেটা উপরের তাকে তোলা। বাইরে গিয়ে প্লাস্টিকের টুলটা নিয়ে এসে তার উপরে উঠে টিনটা টানতে লাগলো। কোনো রকমে টিনটা ধরে টেনে নামাতে যাবে কি টাল সামলাতে না পেরে টুল উল্টে ধপাস করে টিন শুদ্ধ নিচে পড়ে গেল, আর টিনের ঢাকনা খুলে গোটা ঘরে মুড়ি ছড়িয়ে পড়ল। ছোট বউ ঘাটে বাসন মাজছিল। রান্নাঘরে কিছু পড়ার শব্দ পেয়ে দৌড়ে এসে দেখল গোটা রান্নাঘরে মুড়ি ছড়িয়ে সাদা হয়ে গেছে। দুই মানিক জোড়ের একজন জলের গ্লাস হাতে দাঁড়িয়ে আর একজন দুহাতে তাড়াতাড়ি মুড়িগুলো তোলার চেষ্টা করছে। সামনে একটা টুল উল্টানো, বুঝলো মুড়ির টিন টুলে উঠে পারতে গিয়ে ধরাশায়ী হয়েছে। এই সকালে দুজনের কীর্তি দেখে আশ্চর্য হলো আর প্রচণ্ড রাগও হলো। অশোকের পিঠে এক কিল বসিয়ে দিয়ে কান ধরে টেনে তুলে চেঁচিয়ে বলতে লাগলো, সকালবেলা কার জন্যে জলমুড়ির ব্যবস্থা হচ্ছে শুনি? অশোক মায়ের মারে ভয় পেয়ে কাঁদতে কাঁদতে উত্তর দিল, ঠাকুমার জন্য মুড়ি নিচ্ছিলাম। ঠাকুমার জন্য শুনে তার তো মাথায় গেল রক্ত চড়ে। ছেলেকে ছেড়ে সোজা শাশুড়ির ঘরে গিয়ে গর্জে উঠল, খুব তো তেজ করে কাল রাতে না খেয়ে শুয়ে পড়েছিলে, এখন কোথায় গেল সব তেজ? সকাল হতে না হতেই ছেলে দুটোকে পাঠিয়ে দিয়েছ মুড়ি আনতে, বলিহারি যাই তোমাকে। শাশুড়ির ব্যাপারটা মাথায় ঢুকলো না। উঠে বসে বললেন, আমি কোথায় কাকে মুড়ি আনতে পাঠিয়েছি, কি যাতা বলছো? বৌমা শাশুড়ির কথা শুনে গলার স্বর সপ্তমে চড়িয়ে উত্তর দিল, এত কাণ্ডের পরে আবার না জানার ভান হচ্ছে, ভেবেছ আমি কিছু বুঝতে পারবো না? না। অশোক আর গৌতম কখন মায়ের পিছনে এসে দাঁড়িয়েছিল কে জানে। মায়ের কথা শুনে অশোক বলে উঠল, তুমি ঠাকুমাকে মিছিমিছি বকছো কেন? ঠাকুমার কি দোষ? ঠাকুমা কিছু বলেনি, কাল থেকে খাইনি বলে আমরাই তো ঠাকুমার জন্য মুড়ি আনতে গেছিলাম, তুমি ঠাকুমাকে একদম বকবে না। ছেলের কথা শুনে ছোট বউ তেলে বেগুনে জ্বলে উঠল। তারস্বরে চেঁচিয়ে বলতে লাগলো, দেখো দেখো কাণ্ডখানা, আমাদেরকে জ্বালিয়েও শান্তি নেই, ছেলে দুটোকে পর্যন্ত শত্রু করে তুলছে, আজ আসুক ও বাড়ি, এসবের একটা হেস্ত নেস্ত করেই আমি ছাড়বো। ঢের হয়েছে, অনেক দিন ছোট ছেলের ভাত খাওয়া হয়েছে, এখানে আর নয়, এবার কলকাতায় বড় ছেলের ভাত খাও গে যাও। অশোক আর পিছন পিছন গৌতম দৌড়ে গিয়ে ঠাকুমাকে জড়িয়ে ধরে বলে উঠল, না, ঠাকুমা কোথাও যাবে না, ঠাকুমা আমাদের কাছে থাকবে। ছেলেদের কাণ্ড দেখে ছোট বউ তো হতবাক। নীরবে হা করে খানিকক্ষণ ছেলেদের দিকে তাকিয়ে রইল, তারপর নিজের মনে, এ বুড়ি আমার সর্বনাশ করে ছাড়বে গো,
বলে গজগজ করতে করতে বেরিয়ে এসে রান্নাঘরে ছড়ানো মুড়িগুলো তুলতে লাগলো। বেলা হলে অশোক গৌতম যথারীতি স্কুলে চলে গেল। দুপুরে সুনীল খেতে এলে ছোট বউ তাকে সকালের ঘটনার কথা সব বলল, কিন্তু আশ্চর্যজনকভাবে ছেলে মাকে আর কিছু বলল না। ছোট বৌমা ও শাশুড়িকে নীরবে সকালে মুড়ি চা আর দুপুরে ভাত খেতে দিল। তিনি খেলেন, একটু অবাকও হলেন। যেখানে গরম গরম মুখ ঝামটা ছাড়া খাবার জোটে না, সেখানে সকালের ওই কাণ্ডের পর দুজনে এত চুপচাপ হয়ে গেল কি করে? এ কি কালবৈশাখীর পূর্ব লক্ষণ? অশোক গৌতম বিকেলবেলায় স্কুল থেকে ফিরে খেয়ে দে আর খেলতে গেল না, সোজা ঠাকুমার কাছে গিয়ে বসলো। জিজ্ঞেস করতে লাগলো খেয়েছে কি না। তারপর বসে বসে ঠাকুমার সাথে গল্প করতে লাগলো। কি একটা অনুষ্ঠানের জন্য সন্ধ্যায় বাজার বন্ধ হয়ে যাওয়ায় সুনীল তাড়াতাড়ি ঘরে ফিরে এসেছিল। চা জল খাবার খেয়ে বাইরের ঘরে একবার গেল ছেলেরা কি পড়াশোনা করছে দেখতে। দরজার কাছে এসে শুনতে পেল দুজনে মা বাবার ব্যাপারে কি যেন বলা বলি করছে। ঢুকতে গিয়েও থমকে গেল। একধারে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করলো। অশোক বলছে, বড় হলে আমি কিন্তু বাবা মাকে সব দিন রাখবো না বলে দিলাম। তোর কাছে অর্ধেক দিন, আমার কাছে অর্ধেক দিন, বুঝলি? গৌতম বলল, অর্ধেক অর্ধেক কেন? অশোক উত্তর দিল, ওটাই নিয়ম বুঝলি, বাবা মা বলে। আমি কিন্তু বাবা মাকে একদিনও রাখবো না। ওরা আমাকে খালি বকে আর মারে, আমি আমার ঠাকুমাকে নিয়ে থাকবো। অশোক অমনি ভাইয়ের মাথায় গাঁটটা মেরে বলল, মা আমাকেও তো মারে, তাহলে আমি মাকে রাখবো কেন? ঠাকুমা আমার সঙ্গে থাকবে। না, ঠাকুমা আমার, বলে গৌতম মাথা দুলিয়ে আড়ি ধরল। আচ্ছা বাবা, ঠাকুমা আমাদের দুজনের কাছেই থাকবে, এখন পর দেখি, না হলে এখনই মা এসে বকবে, বলে দুজনে বই খুলে পড়তে শুরু করলো। সুনীল দু ছেলের কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছিল। নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। নিঃশব্দে নিজের ঘরে গিয়ে বিছানায় দেহটাকে এলিয়ে দিল। মনের মধ্যে তার কালবৈশাখীর ঝড় শুরু হয়েছিল। দুপুরে বউয়ের কথায় ততটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন নিজের কানে ওদের কথাবার্তা শুনে আশ্চর্য হয়ে গেল। পরের দিন সকালে ছোট বউয়ের মা মা ডাক শুনে শাশুড়ি অবাক হলেন। এ কি তারই ছোট বৌমা, না অন্য কেউ? এই জল রেখে গেলাম, উঠে মুখটা ধুয়ে ফেলো, আমি চা বিস্কুট আনছি। ধীরে ধীরে বিছানা থেকে নেমে মুখ ধুয়ে বসতেই বৌমা চা নিয়ে হাজির। ছেলেও দোকানে যাওয়ার সময় মাকে বলে বেরোলো। সারাদিন বৌমার অন্য রূপ দেখে শাশুড়ির সেই 12 বছর আগেকার কথা মনে পড়তে লাগলো, যখন ছোট বউ প্রথম এ বাড়িতে এসেছিল। চোখ দুটো ছলছল করে উঠল। কেবলই ভাবতে লাগলো, এক রাতের মধ্যে এত পরিবর্তন হলো কি করে? মায়ের আশ্চর্য হবার বোধহয় আরও কিছু বাকি ছিল। এর ঠিক দিন কয়েক পরের ঘটনা। রোববারের সকাল, মা তুলসী তলায় বসে মুড়ি খাচ্ছিলেন, আর অশোক গৌতম খামারে কালীগাইয়ের নতুন বাছুরটার সাথে ছুটে ছুটে খেলছিল। সুনীল দোকানে বেরিয়ে গেছে আর ছোট বউ রান্নাঘরে। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠস্বরে মা ডাক শুনে চমকে উঠলেন। পিছন ফিরে দেখেন অনিল, বড় বৌমা সুধা আর নাতনি চন্দ্রাবলী। মাকে প্রণাম করে অনিল জিজ্ঞেস করল, কেমন আছো মা? ছেলেকে চুমু খেয়ে আশীর্বাদ করে বললেন, ভালো আছি বাবা, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি মা, বলে ব্যাগগুলো তুলতে তুলতে বাচ্চা দুটোর দিকে নজর পড়তে অনিল জিজ্ঞেস করল, ওরা অশোক গৌতম না? ভাইপোরা এসে জেঠু জেঠিমা ও দিদিকে প্রণাম করে আবার খেলতে চলে গেল। বড় বউ শাশুড়িকে প্রণাম করে কুশল সমাচার নিল, আর নাতনিকে জড়িয়ে ধরে আদর করতে করতে ঠাকুমা কপট অভিমানের স্বরে বললেন, এতদিনে বুড়িটাকে মনে পড়ল দিদি? ঠাকুমাকে প্রণাম করে চন্দ্রাবলী আদরে গলায় বলল,
কি করব ঠাকুমা, বাবাই তো নিয়ে আসে না, আমি একলা কি করে আসবো বলো? এবারেও আমার জেদেই আসা হলো। কি রকম? ঠাকুমার প্রশ্নে চন্দ্রাবলী বলল, সে অনেক কথা, পরে বলবো। ঠাকুমা বললেন, ঠিক আছে, তাই হবে। এখন সবাই ঘরে যা, জামা কাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে আগে কিছু মুখে দে, সেই কোন সকালে বেরিয়েছিস। খিদে মুখখানা একেবারে শুকিয়ে গিয়েছে। ছোট বউ ইতিমধ্যে এদের সাড়া পেয়ে বেরিয়ে এসেছিল। ভাসুরও যাকে প্রণাম করে সকলকে ঘরে নিয়ে গেল। দুপুরবেলা সুনীল বাড়ি এসে দাদাকে এতদিন বাদে দেখে একটু আশ্চর্য হলো। মনে মনে ভাবতে লাগলো, সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে আসেনি তো? মুখে খুশির ভাব দেখিয়ে পুকুরের মাছ ধরে দাদা বৌদি ভাইজির যথাযথ খাতির আপ্যায়নের ব্যবস্থা করলো। তারপর সন্ধ্যের মুখে দাদাকে, তোমরা বিশ্রাম করো দাদা, আমি একটু দোকানে যাই, বলে বেরিয়ে গেল। সন্ধেবেলা দুয়ারে বসে ছেলের সাথে গল্প করতে করতে মা জিজ্ঞেস করলেন, তা হ্যাঁ রে, হঠাৎ এতদিন বাদে মায়ের কাছে কি মনে করে? সুনীল মায়ের কাজ ঘেঁষে বসে বলল, তোমাকে কলকাতায় নিয়ে যেতে এসেছি মা, অনেকদিন তো সুনীলের কাছে রইলে, এবার আমার কাছে চলো। মা অনিলের কথায় আশ্চর্য হলেন। নিজের কানকে ঠিক বিশ্বাস হচ্ছিল না। যে ছেলে আগে সম্পত্তির দোহাই দিয়ে মাকে ভাইয়ের কাছে ছেড়ে গিয়েছিল, সে হঠাৎ মাকে নিয়ে যেতে চায় কেন? হঠাৎ মায়ের প্রতি এত দরদ কেন? নিশ্চয়ই ভেতরে কিছু ব্যাপার আছে। জিজ্ঞেস করলেন, হঠাৎ এতদিন বাদে আমাকে কলকাতা নিয়ে যেতে চাস কেন? ব্যাপারটা কি, খুলে বলতো শুনি। তারপর ছেলের কাছে সব ঘটনা শুনে মা আশ্চর্য হয়ে গেলেন। দাদু যখন মারা যায় তখন চন্দ্রাবলী ৮-৯ বছরের। তখন মাঝে মাঝে গ্রামের বাড়িতে বাবা মায়ের সাথে আসতো। দাদু ঠাকুমার খুব ন্যাওটা ছিল। দাদুর মৃত্যুতে মনে খুব আঘাত পেয়েছিল। তারপর ঠাকুমাকে দেখতে আসার জন্য প্রথম প্রথম খুব বায়না করত। সুধাও বলতো মাঝে সাঝে তাদেরকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে, কিন্তু অনিল এখানে একদমই আসতে চাইতো না, পাছে মায়ের বোঝা ঘাড়ে চাপে। মেয়ে বেশি জেদ করলে তাকে বকাবকিও করে। মেয়ে তখন ঘুম মেরে যেত, বাবার সাথে বেশি কথা বলতো না। তারপর বেশ কিছুদিন কেটে গেছে। মাস কয়েক আগে একবার এক বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে গিয়েছিল। ফিরে এসে কি হলো কে জানে, আবার সেই আগেকার মতো ঠাকুমার কাছে যাওয়ার জন্য জেদ ধরল। আর বাবা না বলায় তার সাথে কথাবার্তা প্রায় বন্ধই করে দিল। মা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে পরে বলেছিল, বন্ধুর বাড়িতে তার ঠাকুমাকে দেখে নিজের ঠাকুমার কথা খুব মনে পড়ছিল। আর বন্ধুর বাবাকে তার অসুস্থ মায়ের সেবা যত্ন করতে দেখে নিজের বাবার প্রতি মনটা অভিমানে ভরে গিয়েছিল। ঠাকুমার জন্য খুব চিন্তা হচ্ছিল। কতদিন দেখেনি, এখন কেমন আছে কে জানে। মা অনেক বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে সামলেছিল। কয়েকদিন আগে একটা ঘটনা সবকিছু ওলট পালট করে দিয়েছে। কিছুদিন আগে তারা একটা নতুন ফ্ল্যাট বুক করেছে। অফিসে প্রভিডেন্ট ফান্ড আর ব্যাংক থেকে লোন নিয়েছে, কিন্তু তাও পুরো কুলিয়ে উঠছে না। সেদিন অফিস থেকে ফিরে সুধার সাথে তাই নিয়ে আলোচনা করছিল। বলছিল, দেশে তার অংশের জমির কিছুটা যদি কোনোভাবে বিক্রি করা যেত তাহলে টাকার কিছুটা সুরাহা হতো। শুনে সুধা আপত্তি করে বলেছিল, মা বেঁচে থাকতে ওখানকার জমি বিক্রির কথা একদম মুখেও এনো না। মায়ের তো কোনো খোঁজ খবরও নাও না, অথচ সেখানকার জমি জায়গার দিকে তোমার লোভ 16 আনা। অনিল উত্তরে বলেছিল, কেন, বাবা বেঁচে থাকতে আমি কম করেছি নাকি? টাকা পয়সাও তো কম দিনি। আর সুনীল তো এতদিন ধরে সব ভোগ করছে। কই, আমি তো 1 পয়সা ভাগ চাইতে যাইনি। এখন আমার টাকার দরকার, আমার ভাগ আমি বিক্রি করে দেব, ব্যাস। না দিলে পঞ্চায়েতে জানিয়ে সালিশ করে সব আদায় করব।
চন্দ্রাবলী কখন পেছনে এসে দাঁড়িয়ে বাবা মার কথা শুনছিল তার খেয়াল করেনি তারা। হঠাৎ বলে উঠল, তুমি কিরকম মানুষ বাবা? ঠাকুমাকে এতদিন একটু চোখের দেখাও দেখতে গেলে না, আর এখন যাবে সেখানকার জমি বিক্রি করতে? আশ্চর্য, তোমার মতো ছেলে কোথাও দেখিনি। মেয়ের কথায় অনিলের মাথা গরম হয়ে গেল। উঠে মেয়ের গালে এক চড় কষিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল, যত বড় মুখ নয় তত বড় কথা, যা মুখে আসে তাই বলবি? বাবা যদি এতই খারাপ তো যা না, যে ভালো তার কাছে চলে যা। রাগে অভিমানে কাঁদতে কাঁদতে চন্দ্রাবলী বলে উঠল, ঠিক আছে, তাই যাব। আমি কালই ঠাকুমার কাছে চলে যাব, আর কোনো দিন তোমার কাছে আসবো না বলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সমস্ত কাণ্ডখানা দেখে সুধা অনিলকে ধমকে উঠল, তুমি এত বড় মেয়ের গায়ে হাত তুললে? সত্যি নিজের স্বার্থ ভেবে ভেবে তুমি একেবারে অমানুষ হয়ে উঠেছ। নিজের মাকেও ত্যাগ করেছ, আর মেয়েটাকেও কাঁদাচ্ছ। এই বলে উঠে গিয়ে দরজা ধাক্কা দিয়ে মেয়েকে বলতে লাগলো, রাগ করে না মা, দরজা খোলো। অনেক সাধাসাধির পরে মেয়ে দরজা খুলে বলল, কেন বিরক্ত করছো বলো তো? তুমি এখন যাও, আমি শোবো। সুধা মেয়ের কথায় হতভম্ব হয়ে গিয়েছিল। বলল, এমন করে না মা, আগে খেয়ে নে, তারপর শুতে যা। মেয়ে যত না না বলে মা ততই নাছোড় বান্দা। শেষে, যাও দেখি, আমায় বিরক্ত করো না বলে চন্দ্রাবলী মাকে ঘর থেকে ঠেলে বের করে দিয়ে দড়াম করে দরজা বন্ধ করে দিল। আচমকা ঘটনার পট পরিবর্তনে অনিল খানিকটা কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। হা করে দরজার দিকে চেয়ে রইল। মুখে বকাঝকা করলেও আদরের একমাত্র মেয়ের গায়ে কোনোদিন হাত তোলেনি। মেয়ের চোখের জল দেখে বুকটা টনটন করে উঠল। মনে হলো, মেয়েটা তো সত্যি কথাই বলছে। সে মায়ের প্রতি কোনো কর্তব্যই করেনি, কেবল টাকা আর নিজের স্বার্থের কথাই ভেবেছে, আর মেয়েটাকেও তার ঠাকুমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। না, এটা তারই অন্যায়। কখন যে তার চোখ ভিজে গিয়েছিল বুঝতে পারেনি। সুধার মমতা ভরা স্পর্শে সম্বিত ফিরল। দুঃখ করছো কেন? যাও, মেয়েকে গিয়ে ডেকে আনো, আমি ভাত বাড়ছি বলে রান্নাঘরে চলে গেল। অনিল দরজার কাছে গিয়ে কাপা গলায় করুণ স্বরে বলে উঠল, দরজা খোল মা, আর কোনোদিন মারবো না তোকে। কালই আমরা গ্রামে ঠাকুমার কাছে যাব, ঠাকুমাকে এখানে নিয়ে আসব। এবার দরজা খোল মা, খাবি আয়। বাবার করুণ গলা শুনে চন্দ্রাবলী আর নিজেকে ধরে রাখতে পারল না। কাঁদতে কাঁদতে দরজা খুলে দৌড়ে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। শেষে অনিল বলল, মেয়েটা কতবার যে তোমাকে নিয়ে আমাদের সাথে মান অভিমান করেছে, ঝগড়া করেছে, তার ঠিক নেই। কালও তোমার কাছে নিয়ে আসবো বলতে তবে শান্তি। তারপর মায়ের কোল ঘেঁষে বসে কাতর স্বরে বলল, মা, আমায় ক্ষমা করে দাও। তুমি কাল আমাদের সাথে কলকাতা চলো। এবার থেকে তুমি আমাদের কাছেই থাকবে। এখানকার জমি জায়গায় আমার দরকার নেই। অশোক গৌতমের ভবিষ্যৎ আছে, এগুলো ভাই নিক। সুধা ও শাশুড়ির কাছে এসে বলল, মা, আমি কিন্তু কোনো কথা শুনবো না। এবার তোমাকে আমাদের সাথে নিয়েই যাব। তারপর মুখ নামিয়ে ভারী গলায় বলল, নিজের মায়ের মুখ তো ভালো করে মনেই পড়ে না। তুমিও যদি মেয়ের থেকে দূরে থাকো তো আমি থাকবো কি করে মা? চন্দ্রাবলীও ঠাকুমাকে জড়িয়ে ধরে বলল, তুমি যদি কলকাতা না যাও তো আমি আর ফিরে যাব না ঠাকুমা। তোমার সঙ্গে এখানেই থাকবো বলে দিলাম। তুমি খালি অশোক গৌতমকে আদর করবে, আর আমি কেউ নই বুঝি? অশোক গৌতম কখন কাছে এসে বসেছিল কে জানে? দিদির কথা শুনেই অমনি হা হা করে উঠল, না ঠাকুমা, তুমি কোথাও যাবে না, তুমি এখানে থাকবে। যাও তো দেখি কেমন করে যাও।
বলে দুজনে দুদিক থেকে ঠাকুমাকে জড়িয়ে ধরল। ছোট বউ সকলের জন্য খাবার নিয়ে এসেছিল। ছেলেদের রকম সকম দেখে তার কি মনে হলো কে জানে, বলে উঠল, না মা, তুমি আমার কাছে থাকবে, কোথাও যাবে না। সকলের খাবারগুলো দিতে দিতে শাশুড়ির কাছে বসে বলল, আমি তো তোমার মেয়ের মতো, যদি কখনো কিছু বলেও থাকি সেটাই সব দিন মনে রাখবে। তুমি চলে গেলে আমি যে চিরদিন অপরাধী হয়ে যাব মা, লোকের কাছে মুখ দেখাতে পারবো না। ছেলে বৌমা নাতি নাতনিদের কথা শুনে মায়ের চোখের জলের ধারা নেমেছিল। মনে হলো যেন অনেক দিন বাদে সে পুরনো দিনগুলো ফিরে এসেছে। ছোট বৌমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আগের কথা ভেবে দুঃখ পেও না মা, আমি সব ভুলে গিয়েছি। তুমি যে আমার আর একটা অবুঝ পাগলি মেয়ে, মা কি মেয়ের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে? একটু থেমে বড় ছেলেকে বললেন, স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে শহরে গিয়ে থাকতে পারবো না রে, আমাকে এখানেই থাকতে দে, তোরা বরং মাঝে মাঝে দিদিভাইকে নিয়ে চলে আসিস। ছোট ছেলে কখন ফিরে এসে দুয়ারে দাঁড়িয়েছিল কে জানে, বলে উঠল, একদম ঠিক বলেছ মা, তুমি এখানেই থাকবে। তুমি থাকলে তবু তোমার টানে মাঝে মাঝে দাদা বৌদি খুকুটাকে দেখতে পাবো। বলে চন্দ্রাবলী থুতনি ধরে একটু আদর করে দিয়ে হাতের জিনিসগুলো নিয়ে ঘরের ভিতরে চলে গেল। সারা দুয়ারটায় তখন পূর্ণিমার চাঁদের আলোর বান ডেকেছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে যখনই আমি গল্প আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।